এতটা পুণ্যের কাজ করেছে বলে মনে হয় না, যার ফলে এমন শ্বশুরবাড়ি পেয়েছে সে। সব মিলিয়ে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে তার। হুট করে ইসমাম ঢুকে পড়ে কিচেনে। রুহানির সামনে এসে মুখ গোমরা করে শুধায়, আপু, আমার বিয়াই কই? রুহানি এক পলক ভাইয়ের পানে চেয়ে ফের কাজে মনোযোগ দেয়। ধীর গলায় বলে, তার আগে বল, তুই কিচেনে কি করছিস? ছেলেদের যে এখানে আসা নিষেধ তা জানিস না? নিষেধ হতে যাবে কেন? কারণ এখানে মহিলারা কাজ করে। কিন্তু আমি তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না। তুমি কোন জিনের কথা বলছো? রুহানি দৃষ্টি ঘুরিয়ে কিচেনে জুড়ে তাকায়। ঠিকই তো, আশেপাশে কেউ নেই। মাথায় জোর দিতেই রুহানি জিহ্বা কেটে বলল, আসলে আমি মেয়েদের বলেছিলাম গিয়ে রেস্ট করতে, আজ সবটা আমি করব। ভেরি গুড। এখনো বলো, আমার বিয়াই কই? রুহানি শব্দ করে হেসে ওঠে। ভাইয়ের কান মুচড়ে ধরে বলে, কেন, আমার ননদিনীকে লাগবে কেন? কেন আবার? আমার বিয়াই হয়, কথা বলার অধিকার আছে আমার। তাছাড়া ইসমাম নিজেকে ছাড়িয়ে নেয়। রুহানি ট্রেতে নাস্তা সাজিয়ে বলে, আজ ভোর সকালে আদ্র ওকে জাগিংয়ে নিয়ে গেছিল। বেচারির ঘুম পুরো না হওয়ায় নাস্তা করে আবার ঘুমিয়েছে। জাগাবি না খবরদার। ইসমাম ঠোঁট উল্টে নেয়। সে তো বাসা থেকে ভেবেই এসেছিল নুহার সাথে জমিয়ে আড্ডা দেবে, কিন্তু এই মেয়ে কিনা এখনো শয্যা ছেড়ে ওঠেনি। উদাস হয়ে বেরিয়ে যায় ইসমাম। সেকেন্ড কয়েক বাদে ধীর পায়ে কিচেনে প্রবেশ করে তিজা। পাশে এসে দাঁড়াতে রুহানি বলল, এ কি, তুমি এখানে কেন? তোমাকে না বড় আম্মু কিচেনে আসতে বারণ করেছে? তিজা রুহানির হাতে ট্রে নিয়ে বলল, ভাবি, আমি কাজ না করলে অসুস্থ হয়ে পড়ব। তুমি প্লিজ বড় আম্মুকে কিছু বলো না। আমি তোমাকে আড়ালে কাজে সাহায্য করব। ও তাই? কিন্তু আমি তো এই পারমিশন দিচ্ছি না সোনা, বড় আম্মু বকবে না। তিজার হাত থেকে ট্রে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো রুহানি। কিঞ্চিত থেমে গিয়ে বলল, তুমি না হয় গিয়ে নুভাকে জাগিয়ে তোলো, এখন না উঠলে সারা রাত প্যাঁচার মতো জাগবে। চলে গেল রুহানি। তিজাও আর কিছু না ভেবে নুভার কক্ষের দিকে যেতে লাগলো। নক করতে গিয়ে চোখে পড়লো দরজা খোলা। সন্দেহ লাগলো বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তিজা। রুমে নুভা নেই, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ফ্রেশ হচ্ছে ভেবে তিজা স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে একটা সাদা খামে অর্ধ বের হওয়া অংশ দেখে ভ্রু কুচকালো মেয়েটা। দেখবে কি দেখবে না ভাবতে ভাবতে খামটা হাতে নিল। খাম থেকে বের হয়ে গেল প্রিন্ট করা ছবি। ছবিগুলোর দিকে চোখ যেতেই জমে গেল তিজা, যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। কাঠের পুতুলের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। এর মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নুভা। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওর চোখ গিয়ে পড়লো তিজার পানে। ঘটনা ধরতে পেরে এগিয়ে যায় নুভা। পাশে নুভাকে দেখে কাঁপা কাঁপা হাতে ছবিগুলোর দিকে ইঙ্গিত করে তিজা। নুভা শান্ত কণ্ঠে বলল, কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করার অভ্যাস আমার নেই, এটা প্রযোজ্য। এরা আমার মূল্যবান জিনিসের দিকে নজর দিয়েছিল, তাই উপহার স্বরূপ এই হাল প্রমাণ হিসেবে ছবি তুলেছি। তিজার গালে হাত রেখে ফের বলল, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুই নিজের প্রতি ধ্যান দে। কালকে তোর আব্বুর সাথে দেখা করতে যাব। এখন সব টেনশন ঝেড়ে ফেল, গেস্ট এসছে বাড়িতে। তিজাকে বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দেয় নুভা। ছবিগুলো খামে ভরে সাথে নাই। করিডোরের শেষ প্রান্তের দিকে রুমে প্রবেশ করে বেডের দিকে ছুড়ে দেয় খাম। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় নুভা। বাঁকা হেসে বলে, খেলা তো মাত্র শুরু হয়েছে, হার মানলে এখন চলবে না। সমান তালে এগিয়ে যেতে হবে মিস্টার অ্যান্ড মিসেস ওরহান। দুর্ভাগ্যবশত আপনাদেরই অংশ আমি, তবু এতটুকু মাথায় রাখা দরকার ছিল, আমি নুভা। আর নুভার আর্ধের দিকে চোখ তুলে তাকানোর মাসুল গুনে গুনে দিতে হবে আপনাদের। ভয়ানক হবে এর পরিণতি। তাইকোয়ান্দো ক্লাব থেকে মেডেল হাতে বেরোলো আর্দো মানসিব। এবারও স্কুলে ডুয়েল ব্যাটেল খেলে প্রথম পুরস্কার জিতে নিয়েছে ওরা। বাঁ কাঁধে ব্যাগ চেপে ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে দুই বন্ধু। হঠাৎ আর্দের হাতে ব্যাগ ধরিয়ে রাস্তার অন্য প্রান্তে দৌড়ে যায় মানসিব। কিছু সময়ের ব্যবধানে হাওয়াই মিঠাই নিয়ে হাসি মুখে হাজির হয় ছেলেটা। আর্দ্র ভ্রুকুচকে শুধায়, এখন বলিস না তুই বাড়ি যাওয়ার আগে নোভের কাছে যাবি? অবশ্যই। এখানে এখানে জিজ্ঞেস করার কি আছে? আমি গিয়ে দেখে আসি আমার সাহসী বউটা ওই বাড়ি কি করছে। ইস বউ, এখন তোর কাছে আমানত হিসেবে আছে রে আর্দ্র, সাবধানে রাখবি, একদিন নিজেই আমার হাতে তুলে দিবি। বয়ে গেছে আমার। আর্দ্র ঠাস করে মানসিবের দিকে ব্যাগ ছুঁড়ে সম্মুখে হাঁটা ধরে। ওর পিছনায় মানসিব।
দুজনে হাঁটা চালিয়ে যায়। মানসিব মুচকে এসে বলল, এত জেলাস ফিল যখন করিস তাহলে মুখ ফুটে বলিস না কেন? দিনকে দিন তুই ব্যাককল হয়ে যাচ্ছিস। যত দ্রুত সম্ভব ডাক্তার দেখা। ডাক্তার পড়ে আগে বল, তুই তুই স্বীকার করছিস তুই আমার হবু বউকে ওর পছন্দ? কি বোঝাতে চাইছিস তুই? যেটা তুই বুঝেও লুকানোর চেষ্টা থাকিস। এসব অযাচিত কথা ছেড়ে তুই চুপচাপ হাঁট। তাহলে অযাচিত কথা মেনে নিয়ে তুই বল, ইউ লাভ নোভা। কে কারে কি করে? থমকে দাঁড়ায় আর্দ্র মানসিব। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা সাইকেল এসে ওদের দুজনের মাঝে ব্রেক কষল। হকচকিয়ে 2 কদম পিছিয়ে যায় আর্দ্র। মানসিব রাস্তায় বসে পড়েছে। নোভা সাইকেলের হ্যান্ডেলের কনুই ঠেকিয়ে তাকিয়ে আছে। ওর পেছনে বসে আছে আসান। আর্দ্র চেঁচিয়ে বলল, ননসেন্স! এইভাবে কেউ সাইকেল চালায়? এই শিক্ষা দিছি আমি তোকে? তুই যেমন শিক্ষা দিয়েছিস তেমন ভাবেই তো চালাবো, এটাই তো প্রকৃতির নিয়ম। নোভা ডান কাঁধে মাথায় এলিয়ে তাকায়। মানসিব রাস্তা থেকে উঠে দাঁড়ায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি এখানে কি করছো নোভা? আমি আশানকে সাইকেল চালানো শিখিয়েছিলাম। তখন তোমাদের ক্লাস টিচার বুড়োকে কল করে জানিয়েছে তোমরা মেডেল জিতেছো। শটান হয়ে সাইকেলে বসে নোভা। হুট করে আসান পেছন থেকে লাফিয়ে নেমে বলল, শেখা ছিল সাই। 2 ঘন্টা থেকে এদিক সেদিক, এদিক থেকে সেদিক সাইকেল চালাচ্ছে তো চালাচ্ছে, কোনো থামাথামি নাই। যেন ও আমাকে না, আমি ওকে শেখাচ্ছি। পরে বাসায় যাওয়ার পর তোমরা জিতেছো শুনে আবারও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। আসার সময় টেনে টুনে আমাকেও নিয়ে এলো। দেখো আমার টি শার্ট ছিঁড়ে গেছে। একদমে কথাগুলো বলে নিজের ছেঁড়া টি শার্টের কলার দেখালো আসান। সেখানে নুভার নখের দাগও বসে গেছে। নুভা ওকে উপেক্ষা করে বলে, এসব কার জন্য কিনেছো মানসিব? কার জন্য আবার? একটাই তো বউ আমার, ওর জন্যই কিনেছি। মজার ছলের কথাটা বলেছিল মানসিব। তবে নুভার ব্যাপারটা হজম হলো না। ছেলেটার হাত থেকে ছো মেরে হাওয়াই মিঠাই ছিনিয়ে নিল। থমথমে ভাব প্রকাশ করে বলল, বউকে পরে কিনে দিও, এটা আমার। প্যাকেট খুলে নুভা হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে। মানসিব ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে হাত থেকে হাসলো। এগিয়ে এসে নুভার পনিটেল করা চুল থেকে রাবার ব্যান্ড খুলে ফেলল। অতঃপর জ্যাকেটের পকেট হাতিয়ে মেডেল বের করে নুভার গলায় পরিয়ে দিয়ে বলল, তাহলে এটাও আপনার ম্যাম? নুভা চোখ দুটো ছোট করে চেয়ে মেডেলটা পরখ করলো। আধ খাওয়া হাওয়াই মিঠাই আসানের হাত দিয়ে সাইকেল ছেড়ে আর্দের সামনে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে বলল, তোরটা দে। একদম হাতাহাতি করতে আসবি না, এটা আমার। তোকে মানসিব দিছে না? আর্দ্র 2 কদম পিছিয়ে গেল। নুভা ওর মুখোমুখি দাঁড়িয়ে ধীর গলায় বলল, যেটা তোর সেটা আমার, আর যেটা আমার সেটাও আমারই। খপ করে সরু হাতে আর্দের জ্যাকেটের পকেট হাতিয়ে মেডেল নিয়ে দৌড়ে নুভা। আর্দ্র কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে ছুটলো নুভার পিছে। ওই উড়নচণ্ডী, থাম, আমার মেডেলটা দিয়ে যা। একবার পাই তোকে খুঁটির সাথে বেঁধে পেটাবো। হুট করে নুভা দাঁড়িয়ে যায়। সেই সাথে আর্দ্র আবার রেগে গেল নাকি? এখন নির্ঘাত চুলের ওপর জুলুম চালাবে। আর্দ্র 2 হাতে মাথা ঢাকলো। নুভা সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর পানে। তারপর ডান চোখে আঙুল দিয়ে নিচে টেনে জিভা বের করে ভেঙচি কেটে নুভা ফের দৌড়ে। আর্দ্র বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আচমকা রেগে মেগে দ্বিগুণ তেজে দৌড়াতে লাগলো। এদিকে মানসিব সাইকেলে চড়ে আসানকে পিছনে বসিয়ে দ্রুততার সাথে সাইকেল চালাতে লাগলো। এসব ওদের নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই এমন দৌড় ঝাঁপ হাতাহাতি হাসি ঠাট্টার সাথে অতিবাহিত হতো। আর্দ্র মানসিব খেলাধুলায় বেশ পারদর্শী হওয়ায় প্রায় সকল ধরনের খেলায় নুভাকে শিখিয়েছে ওরা। এই যেমন আর্দ্র সাইকেল চালানো শিখালে মানসিব টেনিস শিখিয়েছে। আর কত কি রঙিন স্মৃতিগুলো মনে করে স্মিত হাসলো আর্দ্র। এই তো স্টোর রুমে এসেছিল একটা কাজে। হঠাৎ একটা বক্সে থাকা বস্তু চকচক করছে দেখে কৌতূহলবশত বাক্স খুলে আর্দ্র। পুরনো জিনিসগুলো নাড়াচাড়া করার মাঝে মেডেলটা দেখে সেই দিনকার স্মৃতি মনে পড়ে গেল। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ায় আর্দ্র। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নুভা। হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে একটা হলদেটে খাম। আর্দ্র শান্ত নজরে সেটা পরখ করে সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। নুভা গম্ভীর কণ্ঠে শুধায়, জবাব দিল না আর্দ্র। বাক্সগুলো সারিবদ্ধভাবে একটার উপর একটা গুছিয়ে রাখছে ও। উত্তরের আশায় কিছুক্ষণ মৌন থেকে নুভা ফের বলল, আমি কিছু জিজ্ঞেস করছি আদ্র। এসব আমার আর ওনাদের পার্সোনাল ম্যাটার নয়।
তুই এসবে ব্যাঘাত ঘটাতে আসিস না। স্বাভাবিক কণ্ঠে কথাটা বলে নুভাকে পাশ কাটিয়ে চলে যেতে নাই আর্দ্র। দাঁতে দাঁত পিষে নুভা বলে, আশার ভাইয়ের সাথে ওরা ঠিক এটাই করতে চেয়েছিল। এই একমাত্র কারণেই হুট করে ভাইকে বললাম ফিরে আসতে, আর বুড়োকে বলে দ্রুত বিয়েটাও করিয়ে দিলাম। এর মধ্যে আশানের বিয়ে হওয়া আল্লাহর রহমত ছিল, কিন্তু এখন আর্দ্র থমকে দাঁড়ায়। বাঘিনীর ন্যায় গর্জে ওঠে নুভা। এখন কিনা ওরা তোকে এসবে টানছে? ওদের কি জানের মায়া নেই? বাপ মা হয়ে মেয়ের হাতে মরতে চায় ওরা, এত শখ? আর্দ্র ঘাড় ফিরিয়ে তাকায়। রাগে হিসহিস করছে নুভা। ফের ধূসর বর্ণ ধারণ করেছে নীলাভ মণি দুটো। এই নয়ের মুহূর্তে প্রতিপক্ষকে ভস্ম করার ক্ষমতা রাখে। রক্তিম ওষ্ঠধয় অসম্ভব রকম কাঁপছে ওর। হলদেটে খামটা মুষ্টিবদ্ধ করা হাতটা টেনে ধরে আর্দ্র নুভাকে কাছে টেনে নেয়। বুকের সাথে মিশিয়ে নিয়ে ওর চুলের মাঝে আঙুল ডুবিয়ে দেয়। আর এক হাতে আঁকড়ে ধরে নুভার মেয়েধীন কোমর। আর্দ্র ধীর গলায় বলল, আর যাই করি তোকে দেওয়া কথা আমি ভাঙবো না, তুই নিশ্চিত থাক। শেষ বিকেলে বাড়িতে ফিরেছে তিজা আসান। তিজার বাবার সাথে দেখা করতে গিয়েছিল ওরা। তার অবস্থা খুব একটা ভালো না, শরীর দুর্বল, নানা রকম অসুখ এসে ঘিরে ধরেছে। বিষণ্ণ মনে আসানের পিছু পিছু নিচে নামলো তিজা। কিসের নাকি সভা রাখা হয়েছে ড্রয়িং রুমে। সিঁড়ি বেয়ে নিচে আসতে তিজা দেখল আর্ধ আর নুবাবাদে সকলেই উপস্থিত এখানে। আসান ওর হাত ধরে হেঁটে গিয়ে বসলো আসানের পাশে। কিছুক্ষণের মধ্যে সদর দরজা পেরিয়ে প্রবেশ করলো আর্ধ নুভা। পিনপতন নীরবতা ভেঙে রিয়াদ বললেন, তোমাদের ওই অপেক্ষায় ছিলাম আমরা। দাঁড়িয়ে যায় নুভা। ঘাড় ফিরিয়ে এক পলক সবার দিকে তাকায়। ওষ্ঠ প্রসারিত করে বলে, আমার জন্য অপেক্ষাও করা হয়, ইন্টারেস্টিং। নুভা পকেট হাতিয়ে চুইংগাম বের করে মুখে দেয়। বড় বড় পা ফেলে গিয়ে বসে পড়ে ইলিয়াস এবং নাজনীনের মাঝে। আর্দ্র সিঁড়ির দিকে এগোতে নিলেই প্রিয়া গম্ভীর গলায় বললেন, বেশিক্ষণ সময় নেব না আর্দ্র। আর্দ্র বিনা বাক্য বায়ে পা চালিয়ে বাবার পাশে বসে। রিয়াজ শান্ত কণ্ঠে শুধায়, রিয়াদ, কি বলার জন্য আমাদের সবাইকে ডেকেছো? কোনো দরকারি কথা? ফিক করে হেসে উঠল নুভা। নাজনীন ওর বাহুতে হাত রেখে থামিয়ে দেন। আগে অবশ্যই শোনা উচিত কী ব্যাপারে কথা হচ্ছে। রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে গমগমের সুর টেনে বলল, এত বছর বিদেশের মাটিতে বিজনেস করেছি, তবে আমার একার পক্ষে সম্ভব ছিল না। প্রিয়া যেহেতু নিজের বিজনেস সামলায়, তাই ও আমাকে প্রতিটা পদক্ষেপে সাহায্য করতে পারছিল না। ফলস্বরূপ আশার সেখানে যায়। আশার দায় দায়িত্ব নিয়ে বেশ ভালোভাবেই বিজনেস সামলিয়েছে। আমি সত্যি সন্তুষ্ট। কি কথার মধ্যে কথা বলার জন্য দুঃখিত, তবে আমার একটা কথা আছে ছোট আব্বু। রিয়াদ নীরবে সায় জানালেন। আশার রুহানির হাতটা নিজের মুঠোয় নাই, দৃঢ় কণ্ঠে বলল, আমি সত্যিই ভাগ্যবান যে আপনি আমার কাজে খুশি হয়েছে, কিন্তু এখন আমারও একটা পরিবার আছে। রুহানির প্রতি যত্ন, ভালোবাসার দায়িত্ব পালনের পাশাপাশি ওর ভালো মন্দ সম্পর্কে খেয়াল রাখতে হবে। আমি লন্ডনে চলে গেলে অবশ্যই ওকে রেখে চলে যাব না, কিন্তু মেয়েটা জব করে এখানে, ফ্যামিলির সাথে থেকে বড় হয়েছে ও। হুট করে লন্ডনে গিয়ে সেখানের একাকিত্বের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারবে না। আমি বলছি কারণ আমি জানি এই অনুভূতিটা কেমন। আপনি ছোট আম্মু সকালে অফিস চলে যায়, ফিরেন গভীর রাতে। রুহানি সেখানে গিয়ে জব করলে ওর বেশিরভাগ সময় একাই কাটে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আব্বুর সাথে এখানে বিজনেসে অংশ নেব। আমার পক্ষে ফের লন্ডনে গিয়ে সবটা সামলানো সম্ভব না। শেষের কথাগুলো কঠোর গলায় জোর দিয়ে বলে শক্ত হয়ে বসলো আশার। রুহানি হতবাক নয়নে চেয়ে আছে স্বামীর দিকে। শুধু কিনা তার জন্য সে নিজের জীবন পরিবর্তন করতে প্রস্তুত। শুধু তার জবের জন্য আর লন্ডন ফিরবে না ছেলেটা। তৃপ্তির অশ্রুতে চোখ টলমল করতে লাগলো রুহানির। আশারের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বেড়ে কয়েক হাজার গুণ। রিয়াদ গম্ভীর মুখে বসে আছেন। তিনি জানতেন আশার এমনই কোনো সিদ্ধান্ত নেবে। খানিকক্ষণ বাদে সম্মতিসূচক মৃদু মাথা নাড়ালেন রিয়াদ। অবাক হয়ে যায় সকলে। মুখটা কিঞ্চিত খুলে যায় আশারের। সে ভাবতেও পারেনি এত সহজে মেনে নেবেন রিয়াদ, যেখানে তাকে ছাড়া বিজনেস অচল হয়ে পড়বে। রিয়াদ বললেন, তোমার ভালো কিসের সেটা তুমি বাদে আর কেউ ধরতে পারবে না আশার। বেস্ট ইউসেফ ফর ইউ, হ্যাপি ম্যারেজ লাইফ। কৃতজ্ঞতার সহিত হাসে আশার। সম্মতি পেয়ে যতটা খুশি লাগছে তার চেয়েও বেশি আনন্দ লাগছে এত বছর দমিয়ে রাখা কথাগুলো ব্যক্ত করে। খুশিতে হাতের মুঠোয় থাকা রুহানির হাতটা দু হাতে চেপে ধরল। আশারের এমন হাসি খুশি ভাব দেখে দমকা হাওয়া বয়ে গেল রুহানির মাঝে। অজান্তেই মুচকি আসলো মেয়েটা। বাকিরা খুশি হলেন, বিশেষ করে পায়েল। এখন থেকে বড় সন্তান আর
তার কাছে থাকবে ভাবতেই খুশিতে চোখে পানি এসে পড়ছে। তবে ঠিক আগের মতো বসে রইলেন ইলিয়াস। রিয়াজ যে নিজের লাভ ছেড়ে আসারের সিদ্ধান্তে মত দেয়নি তা খুব ভালো করে আন্দাজ করতে পারছেন তিনি। আর চোখে চাইলেও নুভার পানে। মেয়েটা কি শান্তভাবেই না বসে আছে? তবে কাহিনীতে মোড় আসলেও কি ঠিক এমনই থাকবে? আদের ভাবনার মাঝেই প্রিয়া তাকান ওর দিকে। অতঃপর রিয়াদকে ইশারা করেন আসল কথাটা বলতে। রিয়াদ বললেন, ওদিকটা সামলাতে আমারও তো কাউকে প্রয়োজন পড়বে। আসান এখনও গ্র্যাজুয়েট হয়নি। তিজার দিকটা বিবেচনা করে আমিও ওকে জোর করব না আমাদের সাথে যেতে, কিন্তু একটা ফয়সালা তো করা লাগবে। আর মাস দুয়েক মাঝে আর্দম গ্র্যাজুয়েট হবে, কিন্তু সে যেহেতু বিজনেসের আগ্রহী না, তাই আমি একটা কথা ভাবছিলাম, আর্দের মতো চাই শুধু। আর্দ্র চোখ তুলে তাকায় রিয়াদের পানে। প্রিয়ার ঠোঁটের কোণের বাঁকা হাসিটাও লক্ষ্য করেও বাকিরা বেশ উচ্ছ্বসিত হয়ে বসে আছে। রিয়াদ ছোট নিঃশ্বাস ছেড়ে বললেন, আমার এক বন্ধুর মেয়ে আছে, সে বিজনেস করে। প্ল্যান আমাদের কোম্পানিতে 25% শেয়ারের মালিক সে। আমি একটা জিনিস ভাবছিলাম, আর্দের সাথে মেয়েটার বিয়ের। আচমকা সম্মুখে থাকা কাচের টি টেবিলে সজোরে লাথি দেয় নুভা। ওর পায়ের ভারী কেটসের বল এত জোরে পড়ে যে সাথে সাথে কাচের টেবিলটা ভেঙে চুরমার। ওপরে থাকা চা নাস্তা কাচের কাপ প্লেটগুলো নিচে পড়ে চুরচুর করে ভেঙে যায়। ভয়ে সকলে উঠে পড়ে সোফা ছেড়ে। আর্দ্র অন্যদিকে মুখ করে চোখ বন্ধ করে নেয়। রিয়াদ পিয়া বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। ধক করে সোফায় হেলান দিয়ে বসে নুভা। বার কয়েক জোরে জোরে শ্বাসকার্য চালিয়ে অগ্নিদৃষ্টিতে চায় ও। না চাইতেই অজানা ভয়ে এসে ঘিরে ধরে সবাইকে। গর্জে ওঠে নুভা, এতটা নির্লজ্জ মানুষ জীবনে দ্বিতীয়টি দেখেছি বলে আমার মনে পড়ে না। আপনাদের এত সাহস জন্মালো কোথা থেকে? আপনাদের পা থেকে মাথা অবধি পুরোটাই কি কলিজা? একই ভুল পর্যায়ক্রমে বারবার করেন কিভাবে? আই মিন হাউ? বিবেক বলতে কিছু নেই? কিঞ্চিত থেমে জোরে নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ায় নুভা। মেয়েটার নীলাভ অক্ষিযুগল ধূসর হয়ে গেছে। কপাল গলার রগগুলো ফুলে ফেপে উঠছে নিঃশ্বাসের তালে। নুভা শ্লেষের সুরে বলল, 3 মাস আগে ভার্সিটি ট্রিপে থাকাকালীন আমি খবর পেয়েছিলাম আশার ভাইয়ার সাথে কোনো বিজনেস পার্টনারের মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে আপনাদের। এই কাহিনী শুনে আমি ইমিডিয়েটলি ভাইয়াকে দেশে আসার কাজে লেগে পড়ি। আল্লাহ আমার সাথে ছিল বলে রুহানি ভাবির মতো মেয়ে পেয়ে যাই ভাইয়াদের জন্য। তাড়াহুড়োর মাঝে ওদের বিয়েটা শেষ করতেই আল্লাহ ফের আমার কাজ কমিয়ে দেয়। আসান তিজার বিয়েটা হওয়ার পর আমি একদম নিশ্চিত ছিলাম, কারণ আর্ট বিজনেসে আগ্রহী না, আর আমাকে কেউ টেনে হিচড়েও লন্ডন নিতে পারবে না। কিন্তু এখন কি করতে চাচ্ছেন? আর্টদের বিয়ে আমাকে বিসর্জন দিয়ে মন ভরেনি। স্তব্ধ হয়ে যায় সকলে। বিদীর্ণ পরিবেশের মাঝে ভারী কিছু পড়ার আওয়াজে ঘুরে তাকায় নুভা। অমনি দুনিয়ায় কাবু করে নেয় মেয়েটাকে। সময় ব্যয় না করে আর্দ্র দৌড়ে গিয়ে ইলিয়াসকে ধরে। হসপিটালের করিডোর জুড়ে অবস্থান ওরহান সদস্যদের। আসান দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সারিবদ্ধ চেয়ারে বসে থাকা পৌরা এবং রমণীর পানে। তিজাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছেন পায়েল। যে মেয়েটা অল্পতেই কেঁদে ওঠে সে আজ নিজের মনকে বুঝ দিয়ে শাশুড়িকে সামলাচ্ছে। নাজদিন চুপটি করে বসে আছেন এক কোণে, যেন মানুষ না পাথর। একদিকে মায়ের ভেঙে পড়া, অন্যদিকে বাবার দুশ্চিন্তা। সব মিলিয়ে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে রিয়াজের। দাদিকে এমন নির্জীবতা আগে কখনো দেখেনি আশার। পরিবারের সবার এমন করুণ দশা থেকে বুকটা ভার হয়ে আসছে তার। হঠাৎ পরিচিত আগমনী পদধ্বনি কর্ণগোচর হতেই সন্তর্পণে চোখের কোণে জমা পানিটুকু মুছে নেয় আশার। রুহানি নিকটে এসে দাঁড়ায়, মলিন মুখে বলে, আমার রেফারেন্স ডক্টর চেক আপ করাচ্ছে। দাদার মতো শক্ত মনোবল সম্পন্ন লোক হুট করে স্ট্রোক করেছে, এটা মেনে নেওয়া দুষ্কর। টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেয়েটার কপল বেয়ে। আশা রুহানির গালে হাত রেখে মাথা উঁচু করল, ধীর গলায় বলল, কেঁদো না, আল্লাহ কখনোই নিরাশ করবে না। অশ্রুসিক্ত নয়নে মৃদু মাথা নাড়ালো রুহানি। আশার ওকে এক হাতে জড়িয়ে ধরল। অনেকক্ষণ থেকে হুডির পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। বিষয়টা মস্তিষ্কে প্রবেশ করেছে বলে মনে হয় না। আইসিইউর গোল কাচের জানালায় কপাল ঠেকানো নুভার। ধূসর রঙা শুষ্ক আঁখি দুটো স্থির তাকিয়ে আছে। ভেতরে যে তার বেঁচে থাকার এক উৎস মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে।
মনে মনে পরিকল্পনাগুলো স্মরণ করে নিচ্ছে নুভা। কত কিছু করার ছিল তার, তবে বাধা হয়ে দাঁড়ালো ইলিয়াসের অসুস্থতা। নিশ্চয়ই নিজের দাদাকে এমন অসুস্থতায় রেখে এক পাও নড়বে না নুভা। এই দিকটা কাজে লাগিয়ে এগিয়ে যাবে রিয়াদ প্রিয়া। মাথায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে ওর। যেই পেটে আধ ঘন্টা পর পর ভারী খাবার চালান দেওয়া হয়, সেখানে আজ দুপুর থেকে কিছুই যায়নি। সকালে নাস্তার পর আর কিছু খাওয়ার সুযোগ হয়নি। আচমকা কেউ হাত ধরে ওকে টেনে নিয়ে যেতে লাগলো। নুভা অজান্তেই পা বাড়ালো তার সাথে সাথে। ম্যাডাম, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি মিস ইনুভা কোনো ধরনের প্রসাধীন ব্যবহার করেন না। আপনি জানলে অবাক হবেন, সে যেই সাবান দিয়ে গোসল করে সেটা মুখেও দেয়। রিয়েলি? শান্তভাবে নিজের মেকআপ চালিয়ে বললেন প্রিয়া। ছেলেটা দরজার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। প্রিয়া আইলাইনার পরে বললেন, আচ্ছা, আদ্রের কি খবর? মিস্টার আদ্র অনেক ধরনের আইটেম ইউজ করে, আবার মাঝে মাঝে সেগুলো মিস ইনুভাকেও দেন। আমি পরীক্ষা করে দেখেছি, দুজনে সেম শ্যাম্পু ইউজ করে। খয়েরি রঙের স্যুটের সাথে লিপস্টিকের শেড মিলাতে ব্যস্ত প্রিয়া। তখনই রুমে প্রবেশ করেন রিয়াদ। শার্টের হাতা গোটানো থামিয়ে দেন তিনি। গলা খাকারি দিতেই আয়নায় প্রতিবিম্ব আর চোখে তাকান প্রিয়া। ছেলেটার উদ্দেশ্য বলেন, যাও। হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল ছেলেটা। রিয়াদ গিয়ে সিঙ্গেল সোফায় আসন পাতেন। পকেট থেকে সিগারেট বের করে বলেন, নিজের মেয়ের রূপের হিংসে হচ্ছে তোমার? সব জেনেও কেন প্রশ্ন করছো? পছন্দ অনুযায়ী শেড ঠোঁটে লাগিয়ে নেয় প্রিয়া। রিয়াদ লাইটার দিয়ে সিগারেট জ্বালিয়ে টান দেয়। ধোঁয়া উড়িয়ে ফের বললেন, তাই বলে ইনুভার প্রতি জেলাস ফিল করবে এটা আমি ভাবিনি প্রিয়া। আমিও ভাবিনি, ইভেন আমি জানতামও না। তবে ইনুভার এমন হওয়ার পেছনে কি রহস্য লুকানো তা আমি বের করবই। সোজা সাপটা বলে দাও, তুমি বিমোহিত ওর সৌন্দর্যে, আর এটাই তোমাকে রাগাচ্ছে। কিছু সত্য স্বীকার করার পূর্বে বিবেক কাজে লাগাতে হয়। আমার গর্ভে আমার চেয়ে সুন্দরী জন্ম নিতে পারে না। যদিও হয়েও যায়, তার বেঁচে থাকার অধিকার নেই। প্রাণ না হয় নিলাম। হাতের ব্যান্ডেড ঘড়িটা ঠিক করে প্রিয়া। রিয়াদ আরেকটা সিগারেট ধরিয়ে বললেন, 2 ঘন্টা বাদে দুবাই উদ্দেশ্যে যেতে হবে। যত দ্রুত সম্ভব তৈরি হও, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। দেখা গেল অবস্থায় বেগতিক, তখন আবার কিছু দিনের জন্য হলেও থেকে যেতে হবে। এমনি অনেক টাইম নষ্ট হয়েছে। উঠে পড়লেন রিয়াদ। হেঁটে এসে প্রিয়ার পেছনে দাঁড়ান। শ্লেষের সুরে বললেন, আগাম বার্তা পেলে পথ আটকাতে চলে আসবে ইনুভা। আমি এখনই যাচ্ছি, স্টে সেফ। ব্লেজারটা হাতে নিয়ে চলে যান রিয়াদ। আচমকা বিকট আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়েন তিনি। ঘটনা বুঝতেই বাঁকা হেসে ফের হাঁটা ধরেন। রিভলভারটা কোমরে গুজে নেন প্রিয়া। বিশাল আয়নাটা ভেঙে চুরমার। ভাঙা কাচের এক টুকরো উঠিয়ে তিনি এগিয়ে যায় দেওয়ালের দিকে। সেখানে ফ্রেমে বাঁধানো নুভার বিশাল আকৃতির ছবিটার ওপর কাচের টুকরো দিয়ে দাগ কাটেন। ছবিতে নুভার গাল ধারালো কাচের টুকরো দিয়ে কেটে ওষ্ঠ প্রসারিত করেন প্রিয়া। স্বগক্তি সুরে বলেন, আমার স্বীকার করতে কষ্ট হচ্ছে, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল সুইটহার্ট, কিন্তু আমার চেয়ে ঊর্ধ্বে যেতে দিচ্ছি না। আই উইল নেভার লেট ইট হ্যাপেন ইনুভা। ওরহান। হসপিটালের পেছনের দিকটায় একটা পার্ক। তিমিরময় রাতে পার্কটা কৃত্রিম আলোতে উজ্জ্বল। নুভাকে নিয়ে গিয়ে একটা দোলনায় বসিয়ে দেয় আর্দ্র। পলি ব্যাগ থেকে খাবারের প্যাকেট বের করে নুভার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মানা করিস না নু, একটু খেয়ে নে। আমার বুড়ো সুস্থ তো হবে আদ্র। থমকে যায় আর্দ্র। চোখ তুলে তাকাতে নুভার ফ্যাকাশে মুখটা দেখে ধক করে ওঠে হৃদয়। এই ধূসর চোখ দুটোতে হারিয়ে ফেলার আতঙ্ক স্পষ্ট, সেই সাথে একরাশ ক্রোধ বিরাজমান। আর্দ্র উঠে দাঁড়ায়। নুভার পাশাপাশি দোলনায় বসে দুজনে চুপচাপ ঝুলে কিছুক্ষণ। আর্দ্র শূন্য তাকিয়ে বলে, হায়াত মৌত আল্লাহর হাতে নু, সময় শেষ হয়ে গেলে সবারই ফিরে যেতে হবে। এই পৃথিবীতে অবস্থানরত সময়টা মৃত্যুর থেকে ধার করে নিয়েছি আমরা। মায়ায় জড়িয়ে পড়লে হবে না। আজ বুড়ো চলে গেলে ওরাও সাথে যাবে। চট করে নুভার দিকে তাকায় আর্দ্র। বেশ অদ্ভুত দেখাচ্ছে ওকে। হঠাৎ করে ফের নুভার ফোন ভাইব্রেট করে উঠল। হুডির পকেট হাতিয়ে ফোন বের করে কল রিসিভ করলো। স্পিকার লাউডে দিয়ে ফোন রাখলো কোলে। অপর প্রান্ত হতে রুথ অস্থির চিত্তে বলে উঠল, আপনি ঠিক আছেন আপু? কখন থেকে কল করছি, রিং হচ্ছে বাট রিসিভ করছেন না।
নুভা ঝুলতে লাগলো দোলনায়, ধীরে বলল, মোদ্দা কথায় আসো রুদ, হাল কেমন? আপু, রিয়াদ স্যার এবং প্রিয়া ম্যাম ৮ ঘন্টার মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে উঠবে। বাংলাদেশ আসার পূর্বেই ওনারা লন্ডনের পুরো বিজনেস দুবাইতে শিফট করে ফেলেছেন। ওনাদের উপর নজর রাখা হচ্ছে আপাতত। কিছু করব? দুবাই? অস্পষ্ট স্বরে বলল আর্দ। নুভা স্থির হয়ে বসলো দোলনায়, আর্দের দিকে বাড়িয়ে দিল বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল, ইশারা করলো যে কোনো একটা ধরতে। আর্দ এক পলক নুভার দিকে তাকিয়ে হাত জাগালো, ডান হাতের মুঠোয় নিল নুভার বা হাতের আঙুল দুটো। ভাবাবেগে ঘটল না নুভার মাঝে, ঠোঁট নাড়িয়ে বলল শুধু, দুবাইয়ের পথে দুজনের যাতে অক্ষত থাকে। যেমনটা আপনি বলেন। কল কেটে দেয় রুদ। নুভা মাথা কাত করে তাকায় আর্দের পানে। থম মেরে কিছুক্ষণ বসে থেকে হাঁ করে মেয়েটা। দ্রুত প্যাকেট হাতে খাবার বের করে আর্দ। উঠে এসে নুভার পাশে বসে ছোট লকমা তুলে দিল মুখে। নুভা আস্তে ধীরে চিবোতে থাকে। আর্দ পরবর্তী লকমা তৈরি করতে ব্যস্ত। মুখের খাবার গিলে নুভা বলল, ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। ওদের মরণ আমার হাতেই হবে। আর সেই পাপের অংশীদার যাতে আমি হই। রন্ধ্রে রন্ধ্রে শীতল শিহরণ বয়ে গেল নুভার। আর্দ মুখে ফের লকমা তুলে দেয়। মিনিট 10 ব্যয় করে নুভাকে মোটামুটি খাইয়ে দেয় আর্দ। উঠে দাঁড়াতেই ওর ফোনে কল আসে। আশার কল করেছে দেখে দ্রুত রিসিভ করে কিছু বলার সুযোগ না দিয়ে আশার বলে, তোদের দেখবে। ঘাড় ফিরিয়ে তাকায় আর্দ। নুভা ওর দিকেই চেয়ে আছে। ব্যাপারটা ধরতে পেরে হাসল নুভা। পলক ফেলে ম্লান মুখে বলল, ডাক পড়লো বুঝি? একে একে ওরহান সদস্যদের সকলে বেরিয়েছে কিছুক্ষণ হলো। বর্তমানে আইসিইউর বেডে শুয়ে আছেন ইলিয়াস ওরহান। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথার দিকটায় উন্নত মানের মেশিন সকল দেহের বিভিন্ন কার্যাদি দেখাচ্ছে। তার বাঁ পাশে হাত গুটিয়ে বসে আছেন নাজনীন ওরহান। বৃদ্ধার মুখ পানে এক দৃষ্টিতে চেয়ে আছেন ইলিয়াস। জাহানের মালিক বুঝি এইটুকুই সময় দিয়েছিল এই বুড়ির সঙ্গে ঝগড়াঝাটির সহিত সংসার নামক ধারা পালন করার জন্য। ইলিয়াস এবার একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন। একটানে মুখের অক্সিজেন মাস্ক খুলে ছুড়ে দেন। নাজনীন বড় বড় চোখ করে চাইতে বলেন, ঠিকভাবে দেখা যাচ্ছে না তোমার। কর্ণকরে সূক্ষ্ম আওয়াজ আসতেই নজর সরিয়ে তাকান নাজনীন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আর্দনুভা। দুজনে ধীর পায়ে এগিয়ে এসে বেডের ডান পাশে বসে। ইলিয়াস মাথা ফিরিয়ে চাইলেন, ধীর গলায় বললেন, আমার পেট পিছে যে আমার নবকে বিজনেস দিয়ে দিল, আর আমি কি না টের অবধি পেলাম না। লেম এক্সকিউজ দিয়ে বিদায় হচ্ছে বুড়ো। হাসেন ইলিয়াস। দুর্বল হাতটা বাড়িয়ে নাজনীনের কোল থেকে তার কুচকানো চামড়ার হাতটা ধরেন। টেনে নিজের বুকের ওপর রেখে বললেন, 59 বছরের সংসার জীবনীতে আমার দিনের শুরুই হয়েছে ওর সাথে ঝগড়া করে। এই বছরে 94 পড়ব। আর কত থাকবো? আমি চলে গেলে বুড়ির খেয়াল রেখো। দুনিয়ায় সব কাজ করে নিলেও ওষুধ খেতে ভুলে যাবে। একটু সময় করে ওকে ওষুধ খাইয়ে দিও। কখনো কাঁদলে মনে করিয়ে দিও কবরবাসীর আজাব বাড়ে, ইহকালে জীবন্ত মানুষের কান্নায়। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নেন নাজনীন। খুব খুব করে কেসে ওঠেন ইলিয়াস। পরক্ষণে নিজেকে সামলে বা হাত নুভার হাতে রেখে ফের বললেন, আল্লাহ সুযোগ করে যখন দিচ্ছে বলেই যাই। এক যাবৎকালের জন্য ওরহানের ভিলা ওদের পদচারণ নিষিদ্ধ। 2, তোমার যা মন চাই তাই করো নভ। বাগদানকে আমি প্রাধান্য দেই না। তোমার পছন্দ অপছন্দের স্থান শীর্ষে আর্দ। কাছে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আর্দ। ইলিয়াস ওর মাথায় হাত রেখে ধীর গলায় বললেন, ভালো মন্দ বাছাই করার জ্ঞান তোমার রয়েছে আর্দ। 3, তোমার এক সিদ্ধান্তে সব পাল্টে যাবে। যা ভালো মনে করো তাই করো। আর হ্যাঁ, আমার বুড়ির দিকটা দেখো। জোরে জোরে শ্বাস নিচ্ছেন ইলিয়াস। কিছুক্ষণ বিরতি নিয়ে ফের বললেন, ওরহান বংশের দায়িত্ব নাজনীন ওরহানের নামে দিয়ে যাচ্ছি। শেষটুকু তোমরাই জানো। এই একসাথে মিলেমিশে থাকবে, দিনের পথে এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ পৃথিবী। ঠোঁটের কোণে আলতো হাসি রেখে চোখ বন্ধ করেন ইলিয়াস। নাজনীন কেঁপে উঠলেন। আর্দ তার দুবাহু জড়িয়ে নিজের প্রশস্ত বুকে চেপে ধরে নুভা স্থির বসে থেকে হুট করে ডেকে উঠল, দাঁড়া। বিস্ফোরিত নয়নে তাকান ইলিয়াস। সেই সাথে টুট শব্দ করে মেশিন চালান দেয়। তার নিঃশ্বাস আর নেই। যেই 2 অক্ষরের শব্দটুকু শোনার জন্য 20 বছর অপেক্ষা করলেন, সেই শব্দের মৃত্যুর আগ মুহূর্তে শুনতে পাবেন কল্পনা বোধহয় করেনি ইলিয়াস ওরহান। নাজনীন হতবাক দৃষ্টিতে চেয়ে আছেন। গাল বেয়ে পড়ছে অশ্রু। অকল্পনীয় ঘটনার আশ্চর্য তিনি। আদ্য তাকে বাহুডোরে আগলে দাঁড়িয়ে আছে। নুভা বৃদ্ধের চোখ দুটো বন্ধ করে দিল হাতের সাহায্যে। বয়সের ভারে কুঁচকে যাওয়া প্রাণহীন শীতল হাতটার উপরে ওষ্ঠ ছুঁয়ে দিল।
মাথা তুলে প্রিয় মুখটার দিকে তাকিয়ে নুভা আনমনে বলল,